এইবার যেমন কোনো আগাম বন্যায় ধান খায় নাই, এইবার বৃষ্টি হয়েছে, বেড়িবাঁধের জন্য পানিটা বাইরে হয়ে যেতে পারে নাই। সরকারের কাছে দাবি করছি আপনারা হাওর মন্ত্রণালয় করে তার সমস্যা বের করেন এবং সমাধানের পথ বের করেন, তাহলে হাওর এই দেশকে বাঁচাইতে পারবে। হাওরের মাছ, হাওরের ধান, হাওরের পনির, হাওরের দুধ, এগুলা অকল্পনীয় ব্যাপার। সংসদে যখন মুক্তিযুদ্ধ, রাজাকার ইস্যু, সংবিধান সংস্কার, বিভিন্ন ইস্যুতে তুমুল বিতর্ক চলছে, তখন হাওরে ধান ডুবে যাচ্ছে, পাকা ধান ডুবে যাচ্ছে, কৃষকের কান্নার শব্দ শোনা যাচ্ছে। আপনি এই 1-2 দিন আগেও বোধহয় হাওর থেকে ফিরেছেন। হাওরের কৃষকরা, মানুষরা কেমন আছে? এইবার সর্বনাশ হয়ে গেছে। আমার 78 বছর বয়সে হাওরের প্রথম বন্যা আসে 84 সনে। 74 সনে সামান্য একটু আসছিল, এটা মানুষ ভাবতেই পারেনি এইটা কই থেকে আসলো। 74, যার পরে হাওরের ধান নষ্ট হওয়ার ফলে কিন্তু 74-এর যে দুর্ভিক্ষটা সেটা অন্যতম কারণ। কারণ হাওর অঞ্চল কিন্তু তার খাদ্যের মিটাইও, নিজের খাদ্য মিটাইও আরও 2/3 এটা বাংলাদেশের খাদ্যের ভাণ্ডারে দিয়ে দেয়, এত ধান হয়। প্রথম শুরু হলো 82 সন থেকে। সেই 82 সন থেকে 84 সনে 84 সন থেকে 42 বছর যাবৎ আগাম বন্যা আসে 2 বছর 4 বছর পর পর। এর কারণ হইল আমাদের নদীগুলো শুকিয়ে গেছে। নদী খনন করার চেষ্টা করতেছে, কিন্তু এটা অপ্রতুল। এইভাবে হবে না, আরও দ্রুততার সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে এবং আরও বেশি টেকনোলজিক্যালি নদী খনন করতে হবে। নদী খনন না করলে হাওর বাঁচবে না। এটা হলো 1 নম্বর। নদী এই একদম গারো পাহাড় থেকে ধরে ভৈরব পর্যন্ত নদী খনন করতে হবে। 1। 2 নম্বর হইল হাওরকে বাঁচাইতে হইলে, ওই যে ধানটাকে যদি বাঁচাইতে হয়, আমি জানি না কেউ শুনে কিনা, ধান গবেষণা কেন্দ্রকে আমি অনুরোধ করব, আমি কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ করব, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এই এত কিছু ওই যে বেড়িবাঁধ দিয়া ধান রক্ষার কোনো প্রয়োজন নাই। বেড়িবাঁধ দিলে হয় কি, এইবার যেমন কোনো আগাম বন্যায় ধান খায় নাই, এইবার বৃষ্টি হয়েছে, বেড়িবাঁধের জন্য পানিটা বাইরে হয়ে যেতে পারে নাই, কাজেই ওই বৃষ্টির পানিতেই ধান ডুবে গেছে। 2 হইল যখন বর্ষা হয়, ওই যে বাঁধটা এবার দিলাম মাটির বাঁধ, এটা গিয়া এইটার মাটি সব গিয়া নদীতে পড়ে, নদী ওই এলাকার নদী ভরাট হয়। কাজে এটা আনসাইন্টিফিক। একটা কাজ করলে পরে কোনো কিছুতেই ধান খাইতে পারবে না, সেইটা হলো এমন একটা ধানের বীজ বা জাত বের করতে হবে যেটা অন্তত 20 দিন আগে, এখন যে সময়ে ফলন হয়, যে ডিউরেশনে 20 দিন আগে যদি ফলন হয়, অর্থাৎ চৈত্র মাসের 20 তারিখের মধ্যে যদি ধানটা কাটে ফেলতে পারে, কোনো বন্যা টন্যা কিছুতেই কোনো দিন পাবে না। বারটা কিছুই দেওয়া লাগবে না, তো খরচও করতে হবে। কাজে আমি বলবো ওই ধান গবেষণা করে নতুন জাতের ধান বের করতে হবে, যা 20 দিন আগেই ফলে যাবে, ডিউরেশনটা কম হবে ফলার। 3, এবং এইটাই এইটা করলেই সব কিছু হবে। হাওরকে একটা মন্ত্রণালয় হিসাবে দেখতে হবে। হাওর সুনামগঞ্জের 11টা উপজেলা, নেত্রকোনার 4টা উপজেলা, কিশোরগঞ্জের 6টা উপজেলা, হবিগঞ্জের 4টা উপজেলা, আর ব্রাহ্মণবাড়িয়ার 3টা উপজেলা। আমি সব নাম বলতে পারি। প্রায় এই 30-35টা উপজেলা নিয়ে একটা হাওর মন্ত্রণালয় করতে হবে, লাইক পাহাড় মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় করতে হবে নির্দিষ্টভাবে। হাওরের সমস্যা অন্যান্য এলাকার চেয়ে কিন্তু ব্যতিক্রম। কাজে সেই ব্যতিক্রম ধর্মী সমস্যার সমাধান করার জন্য একটা নিজস্ব মন্ত্রণালয় লাগবে। আমি আমার দলকে, হাওর বোর্ড বলে একটা বোর্ডে হবে না, বোর্ড না, এখন তো হয়েছে, এখন তো অধিদপ্তরও হয়েছে, এতে কোনো লাভ হবে না। হাওর উন্নয়ন মন্ত্রণালয় হইতে হবে। এবার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? আপনি তো এটা এই জীবনে কোনোদিন হয় নাই, আমি দেখি নাই। যদি একটু পার্সেন্টেজ দিয়ে আমাদের বলতে পারেন, আমরা 90% ক্ষতি হয়ে গেছে। সরি, 90%, 90%। তাহলে এটার কি সিগন্যাল দিচ্ছে? আমার এলাকাতে 24টা ইউনিয়ন। খাদ্য নিরাপত্তায় কি সিগন্যাল দিচ্ছে? আমি বলছি, আমার এলাকায় 24টা ইউনিয়ন। এমপি এলাকা ইটনাতে 9টা, অষ্টগ্রামে 8টা, আর মিটামনে 7টা, 24টা ইউনিয়ন। রায়টুটি থেকে, আমি বলি রায়টুটি থেকে বাঙ্গালপাড়া, এই 24টা ইউনিয়নের সব ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যেগুলো একটু উজান ইউনিয়ন, টান ইউনিয়ন আছে, এইগুলো এমন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কারণ এটা তো পানিতে খায় নাই তো, আগাম বন্যার পানিকে বৃষ্টিতে নষ্ট হয়েছে তো, কাজে সমস্ত পানি উজান এলাকা তো পানিতে ডুবে গেছে। সেই কারণে আমি বলবো যে এইবারের জন্য মানুষকে বাঁচাইতে হবে। ওইটাকে দুর্ভিক্ষ এলাকা ঘোষণা করবে কিনা আমি বলতে, যেহেতু আমি সরকারি দলের মানুষ, কিন্তু দুর্ভিক্ষ এলাকার মতো ট্রিট করতে হবে মানুষকে। যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছে 3 মাসের খাবার দিবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত যা অবনটন আছে, একদল লোক প্রথমে আইসা পড়বে। কোথায় আইসা পড়বে জানেন? আমাদের এলাকার লোক, একদল লোক চলে যাবে সিলেট, ওখানে গিয়ে বর্ষাকালে মাটি কাটবে, নাও বাইব। সিলেট অঞ্চলটা একটু ধনী, চলে যাবে চিটাগাং আর ঢাকা আর গাজীপুর। এইখানে আইসা কেউ রিক্সা পাইব, কেউ গার্মেন্টসে চাকরি করব, কেউ ঠেলা গাড়ি ঠেলবো, কেউ ড্রেন পরিষ্কার করব। যে 500 মন 1000 মন ধান পাইতো তার এই কাজ। থাকবো বস্তিতে, নূরের সালা, আমি আপনাকে নিয়ে যেতে পারি যাত্রাবাড়ি, রায়ের বাজার, বস্তিতে থাকবে আমার এলাকার মানুষ। এক সময় তো আমার এলাকা ছিল এই বাংলাদেশে সবচেয়ে ধনী। সারা বাংলাদেশ থেকে, সোনারগাঁও থেকে ধরে, গোপালগঞ্জ থেকে ধরে, পাবনা থেকে ধরে, মানিকগঞ্জ থেকে, টাঙ্গাইল থেকে হাওর অঞ্চলে ধান কাটতে যাইতো, দাওয়াল বলতো এদেরকে। হাওর অঞ্চলের মানুষ ছিল সবচেয়ে সুখী। তার হালের বলদ ছিল, দুধের গাই ছিল, ধানের জমি ছিল, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ছিল। সেই হাওরের মানুষ এখন নিঃস্ব। এখন না শুধু এইবার না, ওই আগাম বন্যার কারণে 84 সনের পর থেকে সবাই তো দেশ ছেড়ে দিছে। দেশে তো কেউ থাকবে না। ধরেন যে গৃহস্থের মেয়ে, পর্দাসীন মেয়ে যে ওখানে থাকতো, বা স্ত্রী যে, সে আইসা এনে হয়তো আরেকজনের বাসায় কাজ করবে, মানুষের বাসায়। এটা তাদের ব্যক্তিগতভাবে তাদের জীবনযাপন বদলে যাচ্ছে ব্যক্তিগতভাবে, কিন্তু আমাদের জাতীয়ভাবে যে খাদ্য ভাণ্ডার হিসেবে আপনার পরিচিতি ছিল, আপনি যেটা বলছিলেন, যেটা হলো হিউজ পরিমাণে খাবার আমাদের জন্য তারা প্রোভাইড, উদ্বৃত্ত সারপ্লাস ছিল, এবং মাছ, সেইটার প্রভাব কি? খালি খাবার না, মাছ কি আপনি কি কল্পনা করতে? হাওর অঞ্চলের চেয়ে তো মাছ বেশি কোথাও নাই বাংলাদেশে। হাওর অঞ্চলই তো মাছের অঞ্চল, কিন্তু নদী ভরাট হয়ে যাওয়ার কারণে এবং হাওরগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে এখন মাছ কমে গেছে, একদম মাছ নাই। হাওর অঞ্চলে যদি আপনি মাছের ফসল ফলান, আপনি যদি হাঁসের খামার করেন, অকল্পনীয় ব্যাপার তো এগুলো। এত পানি, এত জমি আমার মনে হয় না বাংলাদেশে কোথাও আছে। এই দিগন্ত বিস্তারিত জমি এবং পানি, এইখানে যদি পর্যটনও করা যায়, দেখবার জন্য কক্সবাজারের মতো লাখ লাখ মানুষ যাবে। এগুলো আমরা করছি না। একটা উড়াল সেতু হওয়ার কথা ছিল, এটা ইউনূস সাহেবের আমলে, মরিচকালী থেকে মিটামুন পর্যন্ত উড়াল সেতু। এইটা হইলেও, বা উড়াল সেতু হইলেও কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা হইলে ওখানে একটা মানুষের যাতায়াতটা, আপনি যাইতেন, চলো দেখে আসি। কারণ উড়াল সেতুটার লম্বা ছিল 15 কিলোমিটার। আপনার যে প্ল্যান, পরিকল্পনা, যে কথাগুলো বলছেন, এগুলো প্রধানমন্ত্রী বা কৃষিমন্ত্রী যারা আছে সংশ্লিষ্ট, তাদের সাথে কি আপনি এগুলো শেয়ার করেছেন? যেভাবে শেয়ার করতেছি প্রতিদিন, প্রধানমন্ত্রীর সাথে অতটা না, কিন্তু প্রধানমন্ত্রীকে শুধু আমি বলছি আমরা বাঁচবো কী করে লিডার, আমি ওনাকে লিডার ডাকি। লিডার আপনি বলেন। উনি আমাকে বলছে আপনি এলাকায় যান, এলাকায় সব কিছু গিয়ে দেখে আসেন কী অবস্থা হয়েছে। আমি অন্তত উনি বলছেন যে আমাদের সরকার 3 মাস তো খাবার দিবি, আর সব কিছুতে আমরা লক্ষ্য রাখবো যাতে মানুষ খাবারের অভাবে মারা না যায়, কষ্ট না পায়। এই জায়গাটা জাতীয়ভাবে তো একটা বড় প্রভাব পড়বে, কারণ সেই সারপ্লাস খাবার তো আমার আসছে না। তা তো পড়বেই, কারণ এইখানে এই যে বাদ দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের বাদ দেওয়া হয়েছে, অপরিকল্পিত বাদ, এইটা অন্যতম কারণ। কিন্তু পানিটা পাস করতে পারে না হাওর অঞ্চলটা। এটা আমার এখন, আমি কি বলবো, এটা আমার আবেগের জায়গা। আমি ওখানে জন্মগ্রহণ করছি। এই 30-35টা উপজেলা, এখানে কিন্তু বহু মহান ব্যক্তি জন্মগ্রহণ করছে। মহান ব্যক্তিরা হাওর অঞ্চলে, আমি রাজনীতিবিদই বলতে পারি যাদের তুলনায় বাংলাদেশে খুব বড় রাজনীতিবিদ নাই, হাওরে তারা জন্মগ্রহণ করছে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? কিন্তু কেন জানি হাওরের কোনো উন্নয়ন হইল না। এখন আমি খুবই এগারলি হাত জোর করে সরকারের কাছে দাবি করছি, আপনারা হাওর মন্ত্রণালয় করে তার সমস্যা বের করেন এবং সমাধানের পথ বের করেন। তাইলে হাওর এই দেশকে বাঁচাইতে পারবে। হাওরের মাছ, হাওরের ধান, হাওরের পনির, হাওরের দুধ, এগুলা অকল্পনীয় ব্যাপার, অকল্পনীয়।
আপনি আসার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? আপনি যেমনটা বলছিলেন মাঠে গিয়ে দেখে আসতে, একদম মাঠ পর্যায়ে মন্ত্রী ফিরে সাহেব আসতে। দেশে উনি খুব ব্যস্ত, আমি যোগাযোগ আজকালকের মধ্যে করার চেষ্টা করব। মন্ত্রী সবের সাথে আমার কথা হয়েছে, যারা সংশ্লিষ্ট মন্ত্রী, যারা মনে করেন এই যে রিলিফ মিনিস্টার, কৃষি মন্ত্রী বা পানি সম্পদ মন্ত্রী, সবার সাথে আমার কথা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো আজকালকের মধ্যে, না বইলে আমি যাব না এলাকাতে, ওনার সঙ্গে কথা বইলেই যাব।